This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। শুভজিতের সঙ্গে আমি দীপ রয়েছি, আর এই মুহূর্তে শুরুতে নজর রাখবো দিল্লি বিস্ফোরণের খবরে। দিল্লি বিস্ফোরণের 3 দিন পার, এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। আজও ঘটনাস্থলে যায় এনআইএ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি। দেখাচ্ছি সেই ছবি আপনাদের এই মুহূর্তে। 72 ঘন্টা কেটে গেছে সোমবার বিস্ফোরণের পর, এখনো ছড়িয়ে রয়েছে দেহাংশ। আজও বিস্ফোরণ স্থলে এনআইএ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চলছে, যেমন দিল্লির বিস্ফোরণ স্থলে, সেখানে এনআইএর ফরেন্সিক উইং রয়েছে। তার পাশাপাশি আল ফালাহ বিশ্ববিদ্যালয়, ফরিদাবাদ, সমস্ত জায়গাতেই সবকটি সন্দেহভাজন স্থলেই চলছে এনআইএর তল্লাশি। দিল্লির বিস্ফোরণ স্থলের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। চলছে পুলিশ কুকুর নিয়ে তল্লাশিও। সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দিল্লির ছবি দেখাচ্ছি, অন্যদিকে ফরিদাবাদের ছবি দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, সায়ন্ত, এনআইএর গোয়েন্দারা আজ এখনো পর্যন্ত কি কি নতুন তথ্য পেলেন? দেখো, এনআইএর তরফে কিন্তু ইতিমধ্যে ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। তারা বিভিন্ন যে গাড়িগুলো যেগুলো হদিশ পাওয়া যাচ্ছে সেগুলো যেমন খতিয়ে দেখছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখছে, নথিপত্র খতিয়ে দিচ্ছে। একই সঙ্গে ইউনিভার্সিটির ভেতরে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, কারণ এনআইএর আধিকারিকরা কোথাও না কোথাও মনে করছেন যে এই ইউনিভার্সিটির ভেতরেই যাবতীয় ষড়যন্ত্রের আতুর ঘর। আর সেই কারণে এই যে তিনজন, মূলত মুজাম্মিল, আদিল, শাহিন ছাড়াও এই ফরিদাবাদ নেটওয়ার্ক টেরর মডিউলে কিন্তু আরও অনেকে জড়িয়ে রয়েছে, যারা কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে। একই সঙ্গে গ্রামগুলোতে যে বাড়ি ভাড়া নিয়েছিল মুজাম্মিল, সেই গ্রামগুলোতে বাড়ি ভাড়াতে সেখানে যে বারুদ রাখতো, বিস্ফোরক রাখতো, সেখানে গ্রামের বাসিন্দারা আদৌ কিছু জানতেন না, নাকি জেনে শুনে চুপ করে বসেছিলেন, সেটাও মূলত কিন্তু এনআইএ তদন্তকারীরা নিজেদের ইনভেস্টিগেশনের পার্টে রেখেছেন। পাশাপাশি ব্লাস্টের যে স্পটটা রয়েছে, অর্থাৎ লালকেল্লার সামনে, সেখানে নমুনা সংগ্রহ করেছে তারা। গত দুদিন ধরে আমরা দেখছি সেখানে নমুনা সংগ্রহ করে ডিএনএর জন্য পাঠিয়েছে এবং নিজেদের ইনভেস্টিগেশনের জন্য রেখেছে। অর্থাৎ তদন্তে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে। যেমন আরেকটা প্রশ্ন, যে এখনো 300 কিলোগ্রাম বিস্ফোরকের হদিশ এনআইএ গোয়েন্দারা খুঁজছেন, সেই 300 কিলোগ্রাম বিস্ফোরক কোথায় রয়েছে বলে এখনো পর্যন্ত সন্দেহ করছেন তদন্তকারীরা? দেখো, এইটাই কিন্তু মূলত এখন তাদের কাছেও প্রশ্ন। তারাও এই তদন্তের মধ্যে রেখেছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায়। অর্থাৎ কোথাও তদন্তকারীরা মনে করছেন যে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড ইউজ যে গাড়িগুলোকে কিন্তু উমর এরকম অনেক গাড়ি কিনে রেখেছে, যে গাড়িগুলোর মধ্যে মূলত বিস্ফোরক লোকানো রয়েছে, এবং সেই বিস্ফোরক নিয়েই বড়সড় নাশকতার চক্রান্ত বা পরিকল্পনা করেছিল উমর, আদিল, মুজাম্মিল এবং শাহিনরা। কিন্তু যেহেতু পরপর তিনজন ধরা পড়ে যায়, অর্থাৎ আদিল, মুজাম্মিল এবং শাহিন ধরা পড়ে যায়, এবং উমর সেই ভয় পালাতে গিয়ে এত বড় বিস্ফোরণ ঘটে যায়, তারপরে কিন্তু এই বিপুল পরিমাণে বিস্ফোরক কোথায় রয়েছে সেটা কিন্তু খোঁজে রীতিমতো একটু উচ্চ চিন্তায় পড়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পেহেলগাঁওয়ের পর কি দিল্লি বিস্ফোরণও পাকযোগ? দিল্লি বিস্ফোরণের পর পেহেলগাঁও হামলার সময় নাম উঠে আসা রিজওয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক। গতকালই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়েছে, আর এর মধ্যেই অপারেশন 2.0 ভয়ে কাঁপছে পাকিস্তান। কি বলছে সূত্র, সুজয়? দেখো, এই যে রিজওয়ান হানিফ সম্পর্কে যেটা জানা যাচ্ছে, যার নাম উঠে এসছে, রিজওয়ান হানিফ কিন্তু লস্করি তৈবার যে পাক অধিকৃত কাশ্মীর সেই ইউনিটের অন্যতম প্রধান বা ডেপুটি চিফ। একই সঙ্গে আবার এই রিজওয়ান হানিফ কিন্তু লস্করের সঙ্গে আবার জৈশের একটা যোগসূত্র স্থাপনের একটা অন্যতম মাধ্যম। তার আবার আরেকটি ফ্রন্ট রয়েছে, যে ফ্রন্টটির নাম মূলত হিলাল উল হক ব্রিগেড। এটি একটি মূলত যুদ্ধ ইউনিটের নাম, যে ইউনিটেরও সে দায়িত্বে রয়েছে। মূলত লস্কর এবং জৈশের যে যৌথ ব্রিগেড, তার প্রকাশ্য যে ইউনিট, যার নাম পিএফএফ, পিপলস অ্যান্টি ফ্রন্ট, তার সঙ্গে কাজ করে এই
রিজওয়ান হানিফ। ফলে এই রিজওয়ান হানিফের নামটি উঠে আসা কিন্তু আবার পাকযোগ এবং এই একাধিক এই জঙ্গি সংগঠনগুলির সরাসরি যোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিষয়টি রয়েছে। তারা এই রিজওয়ান হানিফের গতিবিধি বা তাদের সঙ্গে এই যে জঙ্গি সংগঠন যারা লালকেল্লার বাইরে এই দুর্ঘটনা এই বিস্ফোরণটি ঘটিয়েছে তাদের কোনো রকম যোগ এবং কিভাবে যোগ রয়েছে। তার কারণ তুমি জানো ইতিমধ্যেই পেহেলগাঁওয়ের নাম উঠে এসেছে যে এই ডাক্তার গ্যাং তাদের সঙ্গে সরাসরি পেহেলগাঁও যোগ ছিল। তার কারণ তারা প্রত্যেকেই পেহেলগাঁওয়ের বাসিন্দা। কোনোভাবে কি এই রিজওয়ান হানিফ এই পেহেলগাঁওতে গিয়ে এই ডাক্তার যে গ্যাং রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, তাদেরকে এই যারা উচ্চশিক্ষিত যারা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত তাদেরকে ব্যবহার করে একটা নতুন জঙ্গি সংগঠন বা তাদেরকে এরকমভাবে একটা কাজে ব্যবহার করা যাতে মানুষের সন্দেহ কম হয়। কারণ একজন ডাক্তারের মতো শিক্ষিত কেউ যে এই ধরনের কাজ করবে সেটা সাধারণ মানুষের ভাবনার বাইরে চলে যেতে পারে। সুতরাং সেখান থেকে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে ডাক্তাররা নিজেদের একটা গ্যাং তৈরি করে এই রকম ঠান্ডা মাথায় একটা বিস্ফোরণ একটা নাশকতার পরিকল্পনা করবে তার পিছনে কি রিজওয়ান হানিফ আছে সেটা ভাবাচ্ছে তদন্তকারীদের। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং দিয়ে আপনাদের। বড় নাশকতার জন্য বিপুল টাকা সংগ্রহ করেছিল ডাক্তার মুজাম্মিল, আদিল, উমর, শাহিনরা। এই 4 জন ডাক্তার মিলে জোগাড় করেছিল সব মিলিয়ে 20 লক্ষ টাকারও বেশি। এই 20 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল জঙ্গি উমরের হাতে। গুরুগ্রাম, নিউ ও আশেপাশে এলাকা থেকে এনপিকে সার সংগ্রহ করে উমর। আইডি তৈরির জন্য 3 লক্ষ টাকা দিয়ে 20 কুইন্টালেরও বেশি এনপিকে সার কেনে সে। সূত্রের খবর উমর আর মুজামিলের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ হচ্ছিল। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি বিস্ফোরণে জৈশ জঙ্গি ডাক্তার উমরের সম্পর্কে আরো একটা তথ্য মিলেছে। ফরিদাবাদ থেকে পালিয়ে মেওয়াট হয়ে ফিরোজপুর ঝিরকায় যায় জঙ্গি উমর। এরপর দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে দিল্লিতে ফিরে আসে ডাক্তার উমর। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে একটি ধাবায় রাত কাটায় ওই জঙ্গি। গাড়িতেই ঘুমিয়ে পড়ে ডাক্তার উমর। এরপর ওই জঙ্গি দিল্লি মুম্বাই হাইওয়ে ধরে ফরিদাবাদ হয়ে বদরপুর সীমানা দিয়ে দিল্লিতে ঢোকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে জঙ্গি উমরের গতিবিধি। দিল্লি বিস্ফোরণের পর থেকেই দিল্লিতে ঢোকার যে প্রত্যেকটা রাস্তা সেই রাস্তার উপরে যত সিসিটিভি ছিল তার প্রত্যেকটা ফুটেজ খতিয়ে দেখছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর তারপরেই তারা এই রুটটা জানতে পেরেছেন। সূত্র সে কথাই বলছে। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে i20 গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি চালাচ্ছিল খোদ ডাক্তার উমরই। ডিএনএ রিপোর্ট আসার পর এই বিষয়ে নিশ্চিত তদন্তকারীরা। বিস্ফোরণের পরেই গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে উমরের মায়ের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। গাড়িতে পাওয়া যায় হাড় এবং দাঁতের ডিএনএ। তার সঙ্গে নমুনা মিলিয়ে দেখা হয় উমরের মায়ের ডিএনএ, এমনটাই পুলিশ সূত্রের খবর। কিভাবে নিশ্চিত হলো উমরের পরিচয়? সূত্রের খবর, যে গাড়িটি ফেটে গিয়েছিল সেই গাড়ির স্টিয়ারিং এবং অ্যাক্সিলারেটরের মধ্যে পায়ের একাংশ আটকে ছিল। ডিএনএ নমুনা ম্যাচ করিয়ে এটাই প্রমাণিত যে সেই গাড়ি চালাচ্ছিল জঙ্গি ডাক্তার উমর নিজেই। একটা ডায়েরি পাওয়া গেছে জানেন তো, তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। সেই ডায়েরিতেই কি লুকিয়ে আছে দিল্লি বিস্ফোরণের রহস্য? তদন্তকারীদের হাতে জঙ্গি ডক্টর উমর আর ডক্টর মুজাম্মিলের একাধিক ডায়েরি। সূত্র বলছে ডায়েরি ছত্রে ছত্রে অপারেশন শব্দের উল্লেখ করা আছে। মঙ্গল এবং বুধবারের তল্লাশিতে উদ্ধার ডায়েরি আর নোটবুক। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে 4 এবং 13 নম্বর ঘরে ছিল উমর এবং মুজাম্মিল। হোস্টেল ও মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার ডায়েরি। ডায়েরি ছত্রে ছত্রে একাধিক কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ডায়েরিতে নভেম্বর মাসের বেশ কয়েকটি তারিখের উল্লেখ রয়েছে। বিস্ফোরকের কোড ওয়ার্ড ছিল চালান অ্যান্ড প্যাকেজ। ধৃতদের ফোন থেকে উদ্ধার হয়েছে কোড ওয়ার্ডগুলো। এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ সন্ত্রাসবাদীদের, এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা। তদন্তকারী আধিকারিক তাদের হাতে এসেছে জঙ্গি উমর এবং মুজাম্মিলের একাধিক ডায়েরি। সূত্র বলছে এই ডায়েরিতেই, মানে যতগুলো ডায়েরি পাওয়া গেছে তার মধ্যে বেশ কয়েকটা ডায়েরিতে ছত্রে ছত্রে অপারেশন শব্দের উল্লেখ রয়েছে। মঙ্গল এবং বুধবার তারা তল্লাশি চালিয়েছিল। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, আর সেই তল্লাশিতেই এই ডায়েরি এবং নোটবুক উদ্ধার হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, এই কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সন্ত্রাসবাদীরা, এটা তো খুব পরিচিত। এই কোড ল্যাঙ্গুয়েজ যারা স্টাডি করতে পারেন, স্টাডি নিশ্চয়ই হয়েছে এখনো পর্যন্ত। সূত্র কি বলছে? যে তারিখগুলোর কথা লেখা ছিল তার মধ্যে কি একটি তারিখ এই তারিখটা 10 তারিখ?
দেখো 10 তারিখের উল্লেখ এখনো পর্যন্ত যে সমস্ত ডায়েরি বা নোটবুক উদ্ধার হয়েছে সেই সমস্ত জায়গাতে পাওয়া যায়নি, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে বেশ কয়েকটি ডায়েরি এবং নোটবুক যেহেতু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে এবং সেই ডায়েরি এবং নোটবুকগুলো যেটা আমরা জানতে পারছি তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত, উমর এবং মোজাম্মিল এদের দুজনেরই কিন্তু এই সমস্ত ডায়েরি এবং নোটবুক। তার কারণ হোস্টেলে যে সমস্ত জায়গাতে তারা থাকতেন, তাদের বাড়ি, হোস্টেল সহ বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরে যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানের মধ্যে দিয়েই কিন্তু এই সমস্ত ডায়েরি নোটবুক উদ্ধার হয়েছে। এমনকি এই যে বিশ্ববিদ্যালয়ের 4 এবং 13 নম্বর ঘর যেখানে উমর এবং মোজাম্মিল থাকতেন, সেই ঘর থেকেও কিন্তু ডায়েরি এবং নোটবুক পাওয়া গেছে। আর সেই সমস্ত ডায়েরি এবং নোটবুক ঘেটে এই যে গোটা অপারেশন, সেই অপারেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় সেখানে লেখা রয়েছে এবং সেগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু কোড ওয়ার্ডে লেখা রয়েছে এবং সেগুলোকেই কিন্তু ডিকোড করার যে কাজ, সেই কাজে চালানো হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। তবে নভেম্বর মাসের বেশ কয়েকটি তারিখের উল্লেখ রয়েছে, তার মধ্যে 4 এবং 13 তারিখে যে কথাটা তোমার প্রথমেই বললাম, সেই দুটি তারিখ সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তবে বাকি কোন কোন তারিখ বা দিনের কথা উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে আসেনি। তদন্তের গতি প্রকৃতি যত সামনের দিকে এগোবে আস্তে আস্তে সেই সমস্ত বিষয়গুলো সামনে আসবে। তবে মূল যে বিষয়টা, এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নেব আপনাদের। দিল্লিতে জঙ্গি হামলার পর উত্তরপ্রদেশের 18 জন সন্দেহভাজনের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, 3-4 বছর ধরে উত্তরপ্রদেশের জেল থেকে মুক্তি পাওয়া সন্দেহভাজন সন্ত্রাসীদের কল ডিটেলস, তাদের ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট মিডিয়ায় কার্যকলাপ পরীক্ষা করছেন তদন্তকারীরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ইউপি, এটিএস এবং অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করছে, তাদের তদন্তে কি উঠে এলো? দেখো, এই বিস্ফোরণের তদন্তে নেমে উত্তরপ্রদেশের 18 জন সন্দেহভাজনের উপর নজর যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের এবং ইউপিএটিএস এর। তার কারণ তারা বেশ কিছু লিঙ্ক পাচ্ছেন, যে লিঙ্ক থেকে তারা দেখতে পাচ্ছেন যে গত 3 থেকে 4 বছরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেল থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসবাদী যারা, তাদের আবার নতুন করে ওই বিভিন্ন সংগঠন বা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার একটা লিঙ্ক পাওয়া যায়। সেই সূত্রেই তারা মুক্তি পেয়েছে গত 3-4 বছরে। সেই প্রত্যেক সন্দেহের উপর তাদের কল ডিটেলস, ব্যাংক লেনদেন, ইন্টারনেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া, তাদের কার্যকলাপ, তাদের সঙ্গে কথা বলছে, সমস্ত বিষয়ের উপর তাদের নজর রয়েছে। লখনৌর খান্ডারি বাজারের সঙ্গে শাহিন যোগের পর আশপাশে এলাকায় নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সূত্রের খবর, সন্ত্রাসবাদী এবং তাদের যে ঘনিষ্ঠ সহযোগী রয়েছে তাদের সম্পর্কে এটিএস এবং গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে লখনৌ পুলিশ। ফলে সন্দেহভাজনদের তদন্তের জন্য লখনৌ পুলিশ একটা পৃথক দল গঠন করেছে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে যে সমস্ত ইনপুট আসছে সেই ইনপুটগুলোর উপর ভিত্তি করে তারা আরো তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। অনেক ধন্যবাদ। এদিকে দিল্লিতে হামলার পর থেকে উপত্যকা জুড়ে তল্লাশি। কাশ্মীরে আজকেও 13টা জায়গায় যৌথ অভিযান সিআইকে এবং সিআইডির। এখনো পর্যন্ত 800 জায়গায় তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র শ্রীনগরেই 150-এর বেশি জায়গায় তল্লাশি চলছে। 500-রও বেশি সেখানকার বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার করা হচ্ছে একাধিক ডিজিটাল ডিভাইস এবং একাধিক নথি। গতকাল পুলওয়ামা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে সরকারি আধিকারিক ও শিক্ষক। जम्मू कश्मीर में लगातार तब से छापेमारी चल रही है। 800 जगहों पे जो है जो जम्मू कश्मीर में, विशेषकर कश्मीर में है, जो जिन पर छापेमारी की गई है और 500 लोगों से अभी तक जो है पूछताछ की गई है, जिसमें विभिन्न डॉक्टर्स भी है। आज भी जो दक्षिणी कश्मीर पुलवामा है और उसमें 3 ज़िलों में जो है रात को सीआईके और एसआईए ने छापेमारी की, जिसमें करीब 20 व्यक्तियों को क्वेश्चनिंग के लिए बुलाया गया है। हालांकि कुछ को वापस छोड़ भी दिया गया है, लेकिन अभी भी इस मामले की पूरी तह तक पहुंचने के लिए सुरक्षा एजेंसीज़ और जम्मू कश्मीर पुलिस विशेषकर जो है काम कर रही है। और बता दें आपको कि अभी भी इस मामले की पूरी तरीके से जो तफ्तीश है वो जम्मू कश्मीर पुलिस द्वारा की जा रही है। कैमरामैन सैयद मुर्तज़ा के साथ मैं रजमत, TV9 भारतवर्ष, श्रीनगर। দিল্লি বিস্ফোরণের পর চিকেন স্নেকে আরো কড়া নজর। বাংলাদেশ থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা বিস্ফোরক। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ ও নেপাল হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। সেই বিস্ফোরকের খানিকটা অংশ এখনো খুঁজছেন গোয়েন্দারা। তাই চিকেন স্নেকে এই মুহূর্তে বাড়তি নজরদারি। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এই চিকেন স্নেকে এই মুহূর্তে নিরাপত্তার বহর কতটা? দেখো, আমি বলে রাখি যে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নতুন করে কিন্তু কিষানগঞ্জ, চোপড়া এবং ধুবড়িতে সামরিক ক্যাম্প খোলার কথা চলছে। অর্থাৎ বুঝতেই পারছো পরিস্থিতিটা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। গত কিছুদিনে দেখবে
এই অঞ্চলে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই যে চিকেন স্ন্যাক বা এই এলাকা মালবাজার, শিলিগুড়ির ক্ষেত্রে খড়িবাড়ি, প্রচুর ভুয়ো জন্মের সার্টিফিকেট বিলি হয়ে গেল। কারা পেলেন কোনো তথ্য নেই। গতকাল এনআইএ একটি পুরনো মামলায় তল্লাশি করতে এসেছিল এবং যে প্রেস রিলিজ দিয়েছে তাতে কি বললো, বাংলাদেশি কিছু নাগরিকরা ভারতে ঢুকেছেন, ভারতীয় নথি তৈরি করেছেন, সিম কার্ড নিয়েছেন, আল কায়েদার নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এবার সবগুলোকে যদি তুমি একটা বৃত্তের মধ্যে জুড়তে থাকো তাহলেও কিন্তু উত্তরবঙ্গ বা এই উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই চিকেন স্ন্যাক অত্যন্ত স্পর্শকাতর। দিল্লির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ক্ষেত্রে জঙ্গিরা আবারও ব্যবহার করেছিল এই বাংলাদেশ সীমান্ত এবং নেপাল সীমান্ত এবং বিস্তীর্ণ এলাকা পোরাস বর্ডার, যে কারণেই কিন্তু বারবার এই অঞ্চলকে বেছে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকের টার্গেট এই অঞ্চল। ফলে এই অঞ্চলকে রক্ষা করতে গিয়েও ভারতকে একাধিক পদক্ষেপ করতে হচ্ছে, যে কারণে ওই শুরুতেই বললাম নতুন করে সামরিক ক্যাম্প হতে পারে চোপড়ায়, কিষানগঞ্জে এবং ধুবড়িতে। ফলে সামগ্রিক পরিস্থিতি অবশ্যই নজরে রাখা হচ্ছে। একাধিক ইনভেস্টিগেশন এজেন্সি দিল্লির যারা ধৃত তাদেরকে প্রত্যেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে একদম কোনা কাঞ্চি ধরে কিন্তু তল্লাশি করা হচ্ছে। কারা কোন মোবাইল ব্যবহার করেছিলেন, কোথা থেকে সিম কার্ড তোলা হয়েছিল, প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় কী কী যোগ রয়েছে, যা ধরে বাকি অপরাধীদের খোঁজ এবং আরও যে 300 কিলো বিস্ফোরক, কারণ 2900 কিলো বিস্ফোরক কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়ে গিয়েছে, কিন্তু ভারতে আনা হয়েছিল 3100 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। বাকি অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় তার খোঁজেই গোটা দেশে তল্লাশি, উত্তর পূর্বাঞ্চলে নজর।